প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেই আপডেটটা জানাচ্ছি অবশ্যই। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে বিস্তারিত তথ্য নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। অর্থাৎ আজকে মেন যে মামলা ছিল আপনারা প্রত্যেকেই জানেন, সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিল মামলা। সবাই অধীর আগ্রহে বসে আছেন যে সারাদিন হিয়ারিং যে হয়েছে, হিয়ারিং থেকে কী তথ্য উঠে এসেছে সেটা জানার, এবং আমি বলেছি সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে। তো যে সমস্ত তথ্য উঠে এসেছে অবশ্যই আমি এই চ্যানেলে এখন জানাবো। তো তার আগে বলি, যারা ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না, পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন। আমি একে একে পরপর তথ্যগুলো আপনাদের সামনে পরিবেশন করছি। প্রথমেই যে অবজারভেশন প্রধান বিচারপতির সামনে উঠে এসেছে, প্রধান বিচারপতি যে অবজারভেশন করেছেন সেটি হচ্ছে, প্রধান বিচারপতি বলতে চেয়েছেন এসএসসিকে যে আপনারা যোগ্য ও অযোগ্য বাছাই করতে পারবেন কি না। তো যদি বাছাই করতে পারেন তো ঠিক আছে, আর যদি বাছাই করতে না পারেন তাহলে কিন্তু হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায়, অর্থাৎ পুরো প্যানেল বাতিল, সেই রায়টাই বহাল থাকবে। তো সেই প্রশ্নে শুনে এসএসসির তরফ তথা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আমরা যোগ্য অযোগ্য বাছাই করতে সম্ভব, আমরা পারবো। ঠিক তখনই প্রধান বিচারপতির পাল্টা প্রশ্ন, তো আপনারা যখন এখানে বলছেন যে যোগ্য অযোগ্য বাছাই করতে আমরা পারবো, তাহলে এই একই তথ্য বা একই প্রশ্ন যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে করা হয়েছিল তখন তাহলে সেখানে আপনারা যোগ্য অযোগ্য যে বাছাই করতে আপনারা পারবেন সেটা জানাননি কেন? অর্থাৎ ওই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপনারা জানাননি কেন যে আমরা যোগ্য অযোগ্য বাছাই করতে পারবো? তাহলে তো সেখানে পুরো প্যানেল ক্যান্সেল হতো না, অর্ডার হতো না। কমিশন তখন বলে বিপদে পড়ে গেছে, অর্থাৎ না বললেও বিপদে পড়তো, বলেও বিপদে পড়ে গেছে। কারণ অ্যাকচুয়াল যে দুর্নীতি হয়েছে সেটা প্রধান বিচারপতি মোটামুটি বুঝিয়ে ফেলেছেন, এটুকু স্পষ্ট বলাই যায়। তবে কি অর্ডার হবে, কি রায়দান হবে সেটা আমরা এখন বলতে পারবো না, কারণ এখন হিয়ারিং চলছে। কারণ অবজারভেশন, পর্যবেক্ষণ, সবসময় যে রায়দান অর্ডার যেটা হবে সবসময় যে সেই অর্ডারটাই হবে বলা যাবে না। তাই আমাদের অর্ডার পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে। যে অবজারভেশন আজ হয়েছে সেটাই আমি বলছি। তারপরে যেটা সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় নম্বরের কারচুপি। অর্থাৎ লিখিত পরীক্ষায় নম্বর বাড়া কমে এটা কিন্তু হয়েছে, এটাও কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সেটা কিন্তু ধরে ফেলেছে। তারপর হচ্ছে ওএমআর সিট এদের কাছে অরিজিনাল নাই। নেক্সট পয়েন্ট হচ্ছে ওএমআর সিট এদের কাছে অরিজিনাল নাই, যেটা হচ্ছে স্ক্যান কপি, তার আবার মিরার ইমেজও এরা রাখেনি, এসএসসিও রাখেনি, নাইসা জায়গা দায়িত্ব দিয়েছিল তার কাছেও নাই। তাহলে কিসের ভিত্তিতে এরা যোগ্য অযোগ্য বাছাই করবে? এটাই হচ্ছে বড় প্রশ্ন। এখানে কিন্তু কমিশন চাপে পড়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রধান বিচারপতি কিন্তু মেনলি চাইছেন যে যোগ্যতার বাঁচাতে, সেই জন্য তিনি বারে বারে বলছেন যে আপনারা সঠিক তথ্য দেন, সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। অর্থাৎ মেটা ডেটা যে ব্যাপারটা আছে সেটা যদি দেওয়া সম্ভব তাহলে কিন্তু অরিজিনাল, অর্থাৎ যারা যোগ্য, যারা সত্যি করে নিজের যোগ্যতা চাকরিটা পেয়েছে তাদের কিন্তু বাঁচানো সম্ভব হবে। অর্থাৎ প্রধান বিচারপতি কখনোই চাইছেন না যে পুরো প্যানেলটা ক্যান্সেল হোক, কারণ কমিশন সাহায্য করুক। সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্য ধরে কমিশন সঠিক তথ্য দিক, তাহলে যোগ্যরা হয়তো বেঁচে যাবে। কিন্তু কমিশন কি চাইছে, রাজ্য সরকার কি চাইছে সেটা বলা খুব মুশকিল, কারণ তাদের কাছে সেইভাবে কোনো তথ্যই নেই। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। এসএসসি আবার প্রধান বিচারপতির সামনেই দাঁড়িয়ে বলছে যে শিক্ষক নিয়োগ নিয়ে নাকি সমস্ত রাজ্যেই তো দুর্নীতি হয়েছে।
কত বড় একটা কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না, নির্লজ্জের মতো কথা। একটা দেশের প্রধান বিচারপতি তার সামনে এসএসসি নিজে দাঁড়িয়ে বলছে যে শিক্ষক নিয়োগ নিয়ে নাকি দুর্নীতি তো সমস্ত রাজ্যেই হয়েছে। মানে তখনই প্রধান বিচারপতি যে প্রশ্নটা করেছেন এইটা বলার পরই অর্থাৎ প্রধান বিচারপতি মোটামুটি বুঝেই গেছেন যে দুর্নীতি হয়েছে। এই কথাটা যখনই বলেছেন তখনই প্রধান বিচারপতি বলেছেন তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য যে ডাল মে কুছ কালা হ্যায় না সব কুছ কালা হ্যায়, তো সব কিছুই কালো নাকি কিছু আর কি কালো। তো তখন আর মানে এই প্রশ্নের আর উত্তর দিতে কমিশন কিন্তু তথা রাজ্য সরকার কিন্তু পারেনি। অর্থাৎ তখনই প্রধান বিচারপতি পুরোপুরি বুঝে গেছেন যে এখানে দুর্নীতি হয়েছে। অবশ্য এসএসসি নিজেও স্বীকার করেছে যে এই নিয়োগে 2016 যে এসএলএসটি যে নিয়োগ 1911 গ্রুপ সিডি, হ্যাঁ কিছু দুর্নীতি হয়েছে, সেটা আবার নিজেরা স্বীকারও করে নিয়েছেন। তো বোঝাই যাচ্ছে যে দুর্নীতি নিজেরা স্বীকার করে নিলে কি হতে পারে। আর প্রধান বিচারপতি মোটামুটি বুঝেই গেছেন কি হতে চলেছে। তো পরবর্তী শুনানিতে সম্ভবত যারা আজ বলতে পারেননি, আজ দীর্ঘক্ষণ শুনানি হয়েছে, সারাদিনব্যাপী শুনানি হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন, যদি জেনে নাও থাকেন। আজ সারাদিনব্যাপী শুনানি হয়েছে। পরের যে হিয়ারিং আছে সম্ভবত জানুয়ারির 7 তারিখ, সম্ভবত জানুয়ারির 7 তারিখ হিয়ারিং হবে। ওই সম্ভবত 1 নম্বর সিরিয়ালেই থাকবে। তো সেদিন সম্ভবত যারা আজ বলতে পারেননি বা বলার সুযোগ পাননি তারা হয়তো সেদিন বলবেন। সম্ভবত পিটিশনারদের যারা আইনজীবী আছেন ওনারা বলবেন। আজকে বিকাশবাবু ওনারা সেইভাবে বলতে পারেনি, শেষের দিকে 2-1 মিনিট বলেছেন, সেইভাবে বলার সুযোগ পাননি। আগামী দিনে হয়তো ওনারা বলবেন, বা আরও যারা বাকি আছেন তারা বলবেন, ওনারা বলবেন। আর যা বোঝা যাচ্ছে যেভাবে শুনানি হচ্ছে তাতে করে হয়তো আর হিয়ারিং বেশি হবে না, 2-1টা হিয়ারিংয়ের পরেই হয়তো জাজমেন্ট দিয়ে দেবেন। তো কি জাজমেন্ট দেয় সেদিকে তো আমাদের লক্ষ্য রাখতেই হবে। আর আগামী দিন যে শুনানি হবে সেই শুনানি থেকেও যে কি তথ্য উঠে আসে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যা উঠে আসবে আমরা অবশ্যই এইভাবেই, আপনারা এই চ্যানেলটির সঙ্গে থাকুন, প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশান অন করে রাখুন। ঠিক সঠিক সময় আপনারা গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলে পেয়ে যাবেন। আজকে যেটুকু আপডেট উঠে এসেছে মোটামুটি আপনাদের জানিয়ে দিলাম। তো প্রধান বিচারপতি যা পর্যবেক্ষণ করেছেন তাতে করে 26,000 চাকরি বাতিল মামলাটা যদি কমিশন সঠিক তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য আলাদা করতে পারে সেক্ষেত্রে হয়তো যোগ্যরা বেঁচে যাবে। যদি সঠিক তথ্য দিতে না পারে, যোগ্য অযোগ্য বাছাই করতে না পারে, সেক্ষেত্রে হয়তো পুরো প্যানেল অর্থাৎ হাইকোর্টের রায়টাই হয়তো বলবৎ থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকবে না। যারা নিজের যোগ্যতা নিজের মেধায় চাকরিটা পেয়েছেন তাদেরকেও হয়তো চাকরিটা হারাতে হবে। এবার কি হবে সত্যি খুব সমস্যা। আমরা কেউই চাই না যে যারা যোগ্য তাদের চাকরি যাক, আমরা চাই তাদের চাকরিটা থাক। যারা অযোগ্য তাদের চাকরি থাকলো কি গেল কারোর কিছু এসে যায় না, কারণ তারা কিভাবে চাকরি পেয়েছে সবাই জানে। 2011 পরবর্তী যতগুলো নিয়োগ প্রক্রিয়া হয়েছে, বিশেষ করে শিক্ষক নিয়োগে, অ্যাকচুয়ালি প্রতিটা দপ্তরেই, তবু শিক্ষক নিয়োগ বলছে শিক্ষক নিয়োগে স্ক্যামটা বেশি হয়েছে, দুর্নীতি বেশি হয়েছে। যদি প্রতিটা নিয়োগ প্রক্রিয়া ধরে ধরে সঠিকভাবে তথ্য দিয়ে কোর্টে হিয়ারিং করানো হয়, হয়তো একটা নিয়োগ প্রক্রিয়াও টিকবে না, সব চাকরি থেকে বাতিল হবে, এটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কারা চাকরি পেয়েছে, আর যারা যোগ্য যাদের মেধা আছে তারা রাস্তায় বসে হাততালি দিচ্ছে, তাদের প্রতি সরকারের কোনো দৃষ্টিপাত নাই। তাই যারা অযোগ্য তাদের চাকরি থাকলো কি গেল কারোর কিছু এসে যায় না, কারণ অরিজিনাল যারা যোগ্য তারা রাস্তায় বসে আছে, তাদেরকে সরকার তথা কমিশন তথা পর্ষদ রাস্তায় বসিয়ে দিয়েছে। এটুকু বলতে বাধ্য হচ্ছি, কিছু করার নাই, কারণ প্রত্যেকে যারা যোগ্য তাদের লাইফটা পুরো শেষ করে দিয়েছে। অরিজিনাল যাদের চাকরি পাওয়ার কথা তারা কেউ চাকরি পায়নি। তাই প্রত্যেকে বলবো যারা যোগ্য আছেন আপাতত আপনারা বেশি চিন্তা করবেন না, আপনারা চেষ্টা করুন অন্তত এই সময়টা
যদি কমিশনকে সাহায্য করে বা কমিশনারকে বলে যদি আপনারা দুটো আলাদা লিস্ট, যোগ্য অযোগ্য আলাদা লিস্ট করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনাদের চাকরিটা থেকে যাবে। সত্যি আপনাদের জন্য খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এই আগেও বলেছি এখনও বলছি, এই কমিশন তথা সরকারকে একদম বিশ্বাস করবেন না। এরা কিন্তু কি চায় বা কি করতে চাইছে বোঝা খুব মুশকিল। তবুও যদি সম্ভব হয় আপনারা কমিশনকে এই মুহূর্তে সাহায্য করুন এবং কমিশনের কাছে অন্ততপক্ষে জানতে চান ওনারা কি চাইছে। যদি দুটো লিস্ট আলাদা করতে পারে সঠিক তথ্যের ভিত্তিতে, সঠিক ডাটার ভিত্তিতে, তাহলে হয়তো আপনাদের চাকরিটা থেকে যাবে। তো ধন্যবাদ।